আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাজির হয়েছি চলতরিতের আরেকটি পার্ট নিয়ে। এই পার্টেও আমরা আস্তে আস্তে কঠিন সার্কিটগুলোর দিকে যাচ্ছি। এর আগের দুইটি পার্টে আমরা সহজ কিছু সার্কিট আলোচনা করছি। এই পার্ট থেকে আমরা আস্তে আস্তে কঠিন সার্কিটগুলো আলোচনা করব। যারা ইনশাআল্লাহ সার্কিটে যাদের সমস্যা আছে, তড়িৎ প্রবাহ, ক্ষমতা বা ভোল্টেজ নির্ণয়ে, তারা আমার এই 4টি পার্টের ভিডিও দেখলে ইনশাআল্লাহ সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। ইউটিউবে এর আগে কখনো ইনশাআল্লাহ কোনো টিচার এভাবে বিস্তারিত ব্যাখ্যা করে সার্কিটগুলো দেননি। তোমরা এই ভিডিওগুলো থেকে সার্কিটগুলো সম্পর্কে ভালো ধারণা নিতে পারবে। মনোযোগ সহকারে দেখবে, যা নোট করা দরকার খাতার সামনে রেখে নোট করে ফেলবে, স্ক্রিনশট নেওয়ার দরকার হলে স্ক্রিনশট নিয়ে ফেলবে। আমরা দেখতো সিলেট বোর্ড 2022 সার্কিটটা দেওয়া ছিল। প্রশ্ন ছিল R1 R2 এর তড়িৎ প্রবাহ নির্ণয় করো, R1 এবং R2 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। দেখো এই সার্কিট আর ওই সার্কিট প্রায় একই, শুধু মাঝখান দিয়ে একটা রোধ দেওয়া আছে। মাঝখান দিয়ে রোধ দেওয়ার কারণে ওইটা কঠিন হয়ে গেছে, ওইটা সূত্রগুলো একটু ভিন্নধর্মী হয়ে গেছে। সহজভাবে করা যাবে কিন্তু বড় হয়ে যাবে। যদি এভাবেই করতে হয় তো ছোট হবে, তবে বুঝতে একটু কঠিন আছে। এর পরবর্তী আরও 2টি সার্কিট আমরা আলোচনা করব। সেখানে ওই সাইডটা, এখানে দেখো এখানে একটি রোধ যুক্ত হয়েছে না, ওই সাইডে আমরা আরও রোধ যুক্ত করব। তখন এই পার্টগুলো আরও আসতে থাকবে। তোমরা মনোযোগ সহকারে দেখবে ইনশাআল্লাহ। R1 এবং R2 এর তড়িৎ প্রবাহ আমরা দেখতেছি। ব্যাটারি যেহেতু বা কোর্স যেহেতু এখানে লাগানো আছে, তাহলে এই তড়িৎ প্রবাহটা এভাবে গিয়ে এখান দিয়ে মোট তড়িৎ প্রবাহ গেছে। মোট তড়িৎ প্রবাহ এখান দিয়ে বের হয়, আবার মোট তড়িৎ প্রবাহ এখান দিয়ে গিয়ে 2 ভাগ হয়েছে। তাহলে এই 2 জায়গায় মোট তড়িৎ প্রবাহ যায়নি, শুধু এখান পর্যন্ত মোট তড়িৎ প্রবাহটা এসে 2 ভাগ হয়ে গেছে। তাহলে R1 এর ভিতর দিয়ে বর্তনীর মোট তড়িৎ প্রবাহই প্রবাহিত হয়েছে। R1 এর তড়িৎ প্রবাহ আলাদাভাবে বের করা লাগবে না। এভাবে শ্রেণীতে থাকলে মোট তড়িৎ প্রবাহটাই ঢুকে। তাহলে আমরা বর্তনীর মোট তড়িৎ প্রবাহ বের করে ফেলি, সেটাই R1 এর মধ্য দিয়ে প্রবাহ। তো বর্তনীর মোট তড়িৎ প্রবাহ হলো মোট ভোল্টেজ বাই মোট রোধ। বর্তনীর মোট ভোল্টেজ দেওয়া আছে, আর মোট রোধটা তোমরা বের করবে বা গতে দেওয়া ছিল, তা আমি করিনি। মোট রোধটা বের করতে হলে প্রথমে এই দুইটাকে শ্রেণী, R4 এর সাথে সমান্তরাল, R1 এর সাথে শ্রেণী করলেই মোট তুল্য রোধটা বের হয়ে যাবে। আমি আবার বলি, R2 আর R3 শ্রেণীতে আছে এবং R4 আছে সমান্তরালে, R1 আছে শ্রেণীতে। এভাবে করার পর তুল্য রোধটা বের হয়ে যাবে 4। এটা গতে করা আছে, ভাগ দিলে হলো 3 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ 3 অ্যাম্পিয়ার, যা হচ্ছে R1 এর মধ্যে দিয়ে প্রবাহ। R1 এর মধ্যে দিয়ে প্রবাহকে আমি I1 ধরলাম। তাহলে I1 যেটা মানে R1 এর মধ্যে দিয়ে প্রবাহ যেটা, সেটা মূলত বর্তনীর মোট তড়িৎ প্রবাহই 3 অ্যাম্পিয়ার। তাহলে R1 এর মধ্যে দিয়ে প্রবাহ 3 অ্যাম্পিয়ার। এবার আসলে বলছে R2 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে। R2 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ তো ভিন্ন হয়ে গেছে, মোট তড়িৎ প্রবাহ জানি, কারণ মোট তড়িৎ প্রবাহ এখানে 2 ভাগ হয়ে গেছে। ওকে, তড়িৎ প্রবাহ বের করতে হলে 2 প্রান্তের ভোল্টেজটা আগে লাগবে। তো 2 প্রান্তের ভোল্টেজটা বের করে, R2 এর 2 প্রান্তের ভোল্টেজ বের করতে হলে যদি সে সমান্তরালে থাকে তাহলে তুল্যরোধ লাগবে। মূলত সে এর সাথে R3 এর সাথে শ্রেণী আছে এবং R4 এর সাথে সমান্তরাল হয়ে এখানে একটা অংশ তৈরি করছে। তা আমরা যদি R2 এর 2 প্রান্তের ভোল্টেজ বের করতে চাই, মূলত এই অংশ এখানে এবং এই লাইনের যে কোনো বিন্দু, হয় এখানে বা এখানে, এই অংশের ভোল্টেজ বের করতে হবে। R2 এর 2 প্রান্তের ভোল্টেজ মূলত এই অংশ বা এই অংশের ভোল্টেজ, এটা খেয়াল রাখতে হবে। মানে এখানে একটা অংশ যদি R2 সমান্তরাল থাকে, আছে তো সমান্তরাল, কার সাথে? R4 এর সাথে, তবে আগে এর সাথে শ্রেণী। তাহলে R2 আর R3 মিলে একটা হবে এবং এর সাথে সমান্তরাল আছে। যদি সমান্তরালে থাকে তাহলে এই R2 এর 2 প্রান্ত মূলত এই অংশ বা এই অংশ, এই লাইনে একই এখানে। ওকে, তাহলে আমরা যদি ভোল্টেজ বের করতে চাই, কার? R2 এর 2 প্রান্তের ভোল্টেজ বের করতে হইলে V = IR, এটার মধ্য দিয়ে প্রবাহ কত, এই যেই অংশে ভোল্টেজ বের করতে, এটার মধ্য দিয়ে প্রবাহ কত, মোটাই। আর RPটা হচ্ছে এই অংশের তুল্যরোধ। আমরা আমাদের পূর্বের পার্টগুলো যারা দেখোনি ওগুলো দেখে আসবে, তাহলে সহজে বুঝে ফেলবে। কারণ এই জায়গায় কি বসাইতে হয়, কোন আরটা বসাবো, এই জায়গায় যেই রোধের মধ্য দিয়ে, যেই রোধের 2 প্রান্তের ভোল্টেজ বাইর করতেছি, ওই রোধটি যদি সমান্তরালে থাকে তাহলে তুল্যরোধ বসাইতে হবে। এই জায়গায় ওই রোধের 2 প্রান্তের ভোল্টেজ বাইর করতে হলে ওই রোধের সাথে সমান্তরালে থাকলে তুল্যরোধ বের করতে হবে। R2 এর সাথে সমান্তরাল আছে, তবে এর সাথে আগে শ্রেণী, এই 2টা শ্রেণী করে এর সাথে সমান্তরাল করলে তুল্যরোধ হয় 2।
আর যদি এ না থাকতো শুধু এ আর এর অর্থাৎ R2 এবং R4 এর সমান্তরাল করলেই তুল্য রোধ আসবে 2। তাহলে যারা সমান্তরাল করতে পারো তারা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখলে তুল্য রোধ নির্ণয় করাও শিখবে। আর এটা তো আমরা কঠিন সার্কিটগুলো আলোচনা করতেছি, তুল্য রোধ নির্ণয় করা একটু সহজ। আমরা পরবর্তী ভিডিওগুলোতে তুল্য রোধ নির্ণয় করা মানে সহজ জিনিসগুলো নিয়ে চলতরিতের আলোচনা করব। তো তুল্য রোধ নির্ণয় করলাম, এই দুইটা শ্রেণী করে এর সাথে সমান্তরাল করলে তুল্য রোধ হবে 2। কেন আমি এখানে তুল্য রোধ বের করছি? যেই রোধের ভোল্টেজ দুই প্রান্তের ভোল্টেজ বের করব, ওই রোধটি যদি সমান্তরালে থাকে, যেমন R2 R4 এর সাথে আগে R3 এর সাথে শ্রেণী, তারপরে এর সাথে সমান্তরালে আছে, যদি সমান্তরালে থাকে তাহলে ওই অংশেরই তুল্য রোধ, এই অংশের তুল্য রোধ, এই অংশের তুল্য রোধ বের করলাম। আর ওই অংশের মধ্যে প্রবাহ, এই অংশের মধ্যে প্রবাহ ছিল মোট আই ছিল 3 অ্যাম্পিয়ার বসাইলাম। তাহলে এই R2 এর দুই প্রান্তের ভোল্টেজ বেড়েছে 6। তা আমরা জানি তড়িৎ প্রবাহ সমান সমান I সমান V/R। ভি হচ্ছে যেই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করব, ওই রোধের দুই প্রান্তের ভোল্টেজ বের করলাম। আর ওই রোধটি যদি সমান্তরালে থাকে, আমরা এর আগের ভিডিওগুলোতে বলছি, যদি সমান্তরালে থাকে তাহলে শুধু তার রোধটাই, যেমন R2ই বসতো যদি R2 শুধু সমান্তরালে থাকতো। কিন্তু সমান্তরালে না থাকলে যদি তার সাথে একটা শ্রেণীতে থেকে যায় তাহলে সেটাও যোগ করতে হবে। তাহলে কোনো রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে হলে ওই রোধের দুই প্রান্তের ভোল্টেজ এবং ওই রোধটি যদি সমান্তরালে, যদি R3তে না থাকতো তাহলে শুধু R2, তাহলে ভোল্টেজ বাই ওই রোধের মান যদি সমান্তরালে থাকে। কিন্তু এটি সমান্তরালে তো আছে, তবে আগে আছে শ্রেণীতে, এর সাথে আগে শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে ওই শ্রেণীটা যোগ করে দিতে হবে। আর সমান্তরালে থাকলে শুধু R2, শ্রেণীতে থাকলে ওই শ্রেণীটা যোগ করে দিতে হবে, এটা খেয়াল রাখবে। যোগ করে দিলাম, 2 যোগ করলে 4, 6/4 1.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে I2 এর মধ্য দিয়ে, মানে R2 এর মধ্য দিয়ে প্রবাহ। এরপর পাবনা ক্যাডেট কলেজ, এই সার্কিটটার মতোই, তবে মাঝখান দিয়ে একটা রোধ দেওয়া হয়েছে। এখন আমরা এখানে মোট তড়িৎ প্রবাহ আমাদের লাগবে, মোট তড়িৎ প্রবাহ আমাদের বলছে R1 এবং R5 এর মধ্য দিয়ে প্রবাহ, R1 এবং R5 এর মধ্য দিয়ে প্রবাহ। তো এখান দিয়ে দেখতেছি কারেন্টটা এভাবে গিয়ে R1 এর মধ্য দিয়ে মোট তড়িৎটা ঢুকছে। তো বর্তনীর মোট তড়িৎটা বের করে দিই, তাহলে R1 এটার মতোই, R1 এর মধ্যে দিয়ে প্রবাহ বর্তনীর মোট তড়িৎ প্রবাহের সমান। ওকে, বর্তনীর মোট তড়িৎ প্রবাহ হচ্ছে বর্তনীর মোট ভোল্টেজ বাই মোট রোধ। ভোল্টেজ আর তড়িৎ চালক শক্তি একই, ই মানে তড়িৎ চালক শক্তি। তো তড়িৎ চালক শক্তি 3.5 দেওয়া আমরা বসাইলাম, ওইটাই ভোল্টেজ, ওইটাই তড়িৎ চালক শক্তি ই। আর যদি অভ্যন্তরীণ, এখানে অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকলে বর্তনীর তুল্য রোধ যোগ অভ্যন্তরীণ রোধ, মানে এটা হচ্ছে বর্তনীর মোট রোধ। তাহলে মোট তড়িৎ প্রবাহ বের করতে হলে মোট ভোল্টেজ বাই মোট রোধ। এখন মোট ভোল্টেজ কত? 3.5 ভোল্ট। আর মোট রোধ কত? এই বর্তনীর তুল্য রোধ যোগ অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ 1 ওহম। আর বর্তনীর তুল্য রোধটা দেখাইনি, ওইটা গতে করা আছে। তুল্য রোধ কেমনে বের করবে মুখে বলে দিই। প্রথমে R3 আর R5 সমান্তরাল করার পর R4 এর সাথে শ্রেণী করার পর R5 এর সাথে সমান্তরাল, তারপর R1 এর সাথে শ্রেণী, ওই দিক থেকে শুরু হবে। R3 এবং R5 সমান্তরালে আছে, R4 এর সাথে শ্রেণীতে আছে, R2 এর সাথে সমান্তরালে আছে, R1 এর সাথে শ্রেণীতে আছে। এটা করার পর আর এর মানটা বের হয়ে যাবে, মানে মোট তুল্য রোধ বের হয়ে যাবে। সাথে হচ্ছে অভ্যন্তরীণ রোধ দিলে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ বের হবে। বর্তনীর মোট তড়িৎ প্রবাহ হচ্ছে R1 রোধের মধ্য দিয়ে প্রবাহ, R1 রোধের মধ্য দিয়ে বর্তনীর মোট তড়িৎ প্রবাহে ঢুকছে। ওকে, এবার হচ্ছে R5 এর মধ্য দিয়ে প্রবাহ, এই R5 এর মধ্য দিয়ে প্রবাহ। কারণ R5 এর মধ্য দিয়ে প্রবাহ হইতে গেলে প্রথমে ইলেকট্রিসিটি এখান থেকে মোট তড়িৎ প্রবাহটা গিয়ে 3 ভাগ হয়ে গেছে, 3 ভাগ হয়েছে। এখানে এই 2 ভাগ দিয়ে গিয়ে আবার 1 হয়ে এই 2 ভাগ মিলে আবার বর্তনীর মোট তড়িৎ প্রবাহটা এখানে আসে। এখন এখানে অংশে অংশে ভাগ করতে হবে সার্কিটটা। আমি এখানে সার্কিটটাকে অংশে ভাগ করছি। এই যে এই রোডটাকে আমি একটু সোজা করে দিছি, দেখো কোনো চেঞ্জ নেই, শুধু এই রোডটাকে এমনি করে ধরে এখান থেকে এমনি করে এমনি সোজা করছি। তাহলে এইখান থেকে এই অংশ এই একটা অংশে আলাদা করলাম সার্কিটটাকে, এই একটা অংশ এবং এই একটা অংশে আলাদা করলাম। খেয়াল রাখবে, বড় সার্কিটগুলোকে কিছু অংশে ভাগ করে কাজ করতে হয়। তো এখানে কি করা হয়েছে দেখো,
RS1 মধ্য দিয়ে প্রবাহ, এটার নাম রাখছি RS1। এটা যখন তোমরা গতে তুল্যরোধ বের করবে দেখবে এই অংশের নাম তোমরা নিজেরাই RS1 রাখছো, কারণ হচ্ছে এই দুইটাকে তুমি প্রথমে সমান্তরাল করবে, তারপরে এর সাথে শ্রেণী করবে, তাহলে এই তিনটার যে কাজটা করছে ওইটা দেখবা RS1 নাম আছে, যা নাম আছে তা, অর্থাৎ এটা একটু অংশ, এটাকে আমি RS1 ধরলাম। RS1 মধ্য দিয়ে প্রবাহ মানে এই অংশের মধ্য দিয়ে প্রবাহ IS1। এই IS1 যখন আমি কোনো একটা অংশের মধ্য দিয়ে প্রবাহ বের করব তখন আমি এই রোডটা নিব, এই অংশটা নেব, এটা খেয়াল রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এই অংশটা নিব, এই অংশ খেয়াল রাখো। এখান দিয়ে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ আসছে, কেমন মোট তড়িৎ প্রবাহ, তাহলে IS1 মানে হচ্ছে এই অংশের মধ্য দিয়ে প্রবাহ, এই অংশের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে এর আগের লাইনের এই দাগটা নেবে, এই দাগটা কি আছে সেটা দেখি। এই IS1 মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে, এখান দিয়ে গেল বর্তনী মোট তড়িৎ প্রবাহ, লিখলাম মোট তড়িৎ প্রবাহ, আর এটার মান কত R2, লিখলাম R2 বাই এই R2 আর এই অংশ, এই R2 আর এই অংশ RS1, এই R2 আর এই RS1, মানে আমি যেই অংশের তড়িৎ প্রবাহ বের করব ওই অংশের তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্র হচ্ছে, ধরো এটা তো RS1, তো এই RS1 মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ IS1 সমান সমান এটা নেবে, এটা অর্থাৎ এখান দিয়ে প্রবাহ আর এখানের রোধ, এখান দিয়ে প্রবাহটা বর্তনী মোট তড়িৎ আর এখান দিয়ে রোধটা হচ্ছে R2, তাহলে IR2, এই IR2 পরে, আর নিচে নিবে দুইটা রোধ, এই রোধটা সমান্তরালের এই রোধটা আর এই অংশের রোধটা, অর্থাৎ এরা দুইজন কিন্তু সমান্তরাল আছে। RS1 কিন্তু একটা হয়ে গেছে এখানে, সবগুলো মিলে RS1, এই তিনটা মিলে RS1 যা R2 এর সাথে সমান্তরাল আছে, এই RS1 এবং R2 এই দুইটা নিচে নেবে, নেওয়ার পর এই RS1 হচ্ছে এই অংশের তুল্যরোধ, ওকে। R5 এবং R3 কে তোমরা সমান্তরাল করে R4 এর সাথে যদি শ্রেণী করো তাহলে তুল্যরোধটা পেয়ে যাবে RS1, যা গতে করা আছে 9.4, আর R2 তো এখানে দেওয়াই আছে, R2 কত, R2 হচ্ছে 5, এই 5 বসালাম, R2 5, আর I হচ্ছে মোটাই, এখান থেকে মোটাই গেছে, মোটাই বসানোর পর 1 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। এবার আসো R5 এর মধ্য দিয়ে প্রবাহ, R5 এর মধ্য দিয়ে, এই যে আমি মাত্র বললাম এরকম বড় সার্কিটগুলোর প্রভাব বের করতে হলে কোনো কিছুর মধ্য দিয়ে প্রভাব বের করতে হলে এই অংশ নিতে হয়, এই অংশ, এর আগের অংশ, এই যে মাত্র নিলাম যে এই অংশ নেব। এই যে এখানে RS1 এর মধ্য দিয়ে প্রভাব বের করতে যাই এটা নিছি, R5 এর মধ্য দিয়ে প্রভাব বের করতে যাই এটা নেব, দেখি কি এটা R5 এর মধ্যে দিয়ে প্রবাহ I5 সমান সমান এখান দিয়ে প্রবাহ, এখান দিয়ে কোন প্রবাহটা গেছে এই অংশের মধ্য দিয়ে, এখান দিয়ে প্রবাহটা গেছিলো ওই যে IS1 প্রবাহটা গেছে, এখান দিয়ে তো I গেছে, আর এখান দিয়ে কি গেছিলো, এই যে বের করলাম IS1, কারণ এই অংশের মধ্য দিয়ে প্রবাহ কী ছিল IS1, যা আগে বের করছে, তাই এটাকে আগে বের করতে হয়েছে IS1। আর কোন রোডটা নিব R3, তাহলে আমরা জানি উপরে কি নিই IR2, এখানে নিয়েছিলাম, আর এখানে নিচ্ছি IS1 আর R3, IS1 R3, আর নিচে নিব এই R3 এবং R5, এই যে এখানে নিয়েছিলাম R2 এবং এই সবগুলো মিলে যে একটা হয়েছে RS1 R2, এই যে এখানে R2 আর পুরোটা মিলে RS1। যখন আমি এটা বের করতেছিলাম তখন নিব R3 এবং এই সাইডটা আসছে একটা R3 আর R5, অর্থাৎ সমান্তরালে যে দুইটা থাকে। আমি আবার বলি, সব এই পুরাটা মিলে, পুরো অংশ মিলে সহ পুরো অংশ মিলে তো একটা হয়ে যায়, নাম কি RS1, ওই RS1 আর R2 নিচে কাঠটা বের করতেছিলাম, এই অংশের মধ্যে দিয়ে প্রভাব বের করতে গিয়ে এখানে বসেছি, যখন এটার মধ্যে দিয়ে প্রভাব বের করতেছিলাম তখন হচ্ছে এই উপরে এখান দিয়ে প্রভাব হয়েছিল IS1 আর নিচে হচ্ছে R3, IS1 R3, আর নিচে হবে ওই যে সমান্তরাল দুইটা R2 আর RS1 যেরকম ছিল, এখানে আছে R3 আর R5, সমান্তরালে যা আছে R3 আর R5 বসে দিলাম। যার তুল্যরোধ বের করতেছি, যার প্রবাহ বের করতেছি, যেমন আমি এই অংশের প্রবাহ বের করতেছিলাম, এই অংশের রোধ আর এর সামনের সমান্তরালটা, এই অংশের রোধ এর সামনের সমান্তরালটা, এর প্রবাহ বের করতেছি, এই অংশের রোধ এর সামনের সমান্তরালটা, এই অংশের রোধ এর সামনের সমান্তরালটা, আর উপরে হবে এই জিনিসটা খেয়াল রাখবে, এটা একটা কৌশলের মতো। এর মধ্য দিয়ে প্রবাহ, এখান দিয়ে প্রবাহ I ছিল তাই I লিখছি, এখান দিয়ে প্রবাহ IS1 ছিল তাই IS1 লিখছি, এটার রোধ ছিল R3, এটার রোধ ছিল R2 তাই লিখছি।
আর নিচে কি থাকবে? নিচে থাকবে সমান্তরাল দুইটা R2 এবং RS1, আর এখানে হচ্ছে R3 এবং R5, R3 আর R5 বসে দেওয়ার পর আমাদের R5 এর মধ্যে দিয়ে প্রবাহ বের হয়ে যাবে। বড় সার্কিটগুলো যেগুলোতে রোধ বেশি, এগুলোতে ভাবে অংশ আকারে বিভক্ত করতে আমাদের পরবর্তী পার্টে আমরা আরেকটু বড় সার্কিটগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।